আরাফ, দরজাটা আটকাও। ক্যামেরাটা ক্লিয়ার দেখা যায় না, দেখি তো একটু। হ্যাঁ, এখন আরো বেশি ভালো হয়ে গেছে। ওকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি হচ্ছে লিঙ্কটা একটু দিয়ে দিই। তোমরা একটু জয়েন হতো, সবাই হচ্ছে একটু দ্রুত জয়েন হও। একটু দ্রুত জয়েন হও। একটু দ্রুত জয়েন হও। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ হাদি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পারতেছো কিনা একটু জানাও তো, সাউন্ড টাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ হাদি, ওয়ালাইকুম আসসালাম। ঠিকঠাক আছে সব? শুনতে পারতেছো কিনা একটু জানাও তো, সাউন্ড টাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার কিনা একটু বলো, শুরু করে দিব আমরা। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা বলো। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিহাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অমৃত ভালোবাসা, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার, ওকে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা অপরিচিতা গল্পের পার্ট 2
অপরিচিত। যাদের সামনে বই আছে বই নিয়ে হচ্ছে গিয়ে বসতে পারো, যাদের বই নাই আমি হচ্ছে বই থেকেই পড়াবো। পরবর্তীতে যখন বই কিনবা তখন হচ্ছে তোমরা এটা করে ফেললো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? আমি হচ্ছে এই বইটা দিয়েই পড়াবো। তো তোমরা হচ্ছে যারা যারা বই কিনবা এই বইটা নেওয়ার ট্রাই করো। এটা হচ্ছে মোটামুটি হচ্ছে বাংলার ক্ষেত্রে ফেমাস বই, মেইন বইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক আছে। বুঝলাম না আজকে হচ্ছে স্টুডেন্ট কম কেন? আজকে স্টুডেন্ট কম কেন? ওকে, ঠিক আছে। না সবাই জয়েন হচ্ছে। ক্লাস 9টার সময় ছিল না? না পরে দেরি দেরি করে দিছিলাম নাকি? একজন পারলে পেইড গ্রুপের যারা যারা আছে সবাই, আচ্ছা আমি একটু মেনশন করে দিয়ে দিই, সবাইকে মেনশন করে দিয়ে দিই, তারপর হচ্ছে আমরা শুরু করে দিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম দীপা। হ্যাঁ এই তো সবাই চলে আসতেছে। যাচ্ছে না মেনশন করে, তো আমরা হচ্ছে গিয়ে শুরু করি। দেখো আজকে হচ্ছে আমাদের হচ্ছে অপরিচিতা গল্পের পার্ট 2। গত ক্লাসে আমরা হচ্ছে পার্ট 1 শেষ করছিলাম এবং বইয়ের লাইন বাই লাইন সুন্দরভাবে ক্লিয়ার করছিলাম। আজকে হচ্ছে আমরা পার্ট 2 পড়বো, সেম বইয়ের লাইন বাই লাইন। সো আমি হচ্ছে ডিরেক্টলি আমরা হচ্ছে পিডিএফ এ চলে যাই। বইয়ের পিডিএফ এ চলে যাই, ঠিক আছে? আজকে হচ্ছে ইনশাল্লাহ ঝামেলা হবে না। এই দেখো তোমরা দুই চোখ পরে দেখো ক্লিয়ার, ক্লিয়ার কিনা দেখো তো, ক্লিয়ার কিনা একবারে হচ্ছে। এই যে ক্লিয়ার হচ্ছে না তো? হ্যাঁ ক্লিয়ার আছে। তো আমরা হচ্ছে আজকে এই জায়গা থেকে অপরিচিতা গল্প এর পার্ট 2 যেটা, ওইটা হচ্ছে গিয়ে সুন্দরভাবে লাইন বাই লাইন দেখে ফেলবো। কারবালা প্রান্তর অপরিচিতা। ওকে, সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগতেছে আজকে। বই দেখে হচ্ছে একটা আরাম আরাম ফিল হচ্ছে। তো আজকে হচ্ছে আমরা সুন্দরভাবে শেষ করি। হ্যাঁ, যাদের বই আছে ভালো বই নিয়ে বসতে পারো, যাদের বই নাই এই জায়গায় হচ্ছে নোট করে ফেললো। তোমরা এইচডব্লিউ জমা দিলা না কেন গতকালকে? নাকি বুঝো নাই? যারা হচ্ছে বই থেকে পড়তেছো দাগাইয়া হচ্ছে এইচডব্লিউ দিবা। তো গতকালকে হচ্ছে আমরা পড়ছিলাম অপরিচিতার ক্ষেত্রে এই জায়গায়, অপরিচিতা গল্পের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে অনুপমের বিয়ে ঠিক হইলো। তো তারা সবাই হচ্ছে মোটামুটি সব অ্যারেঞ্জ করে মেয়ের বাড়ি পর্যন্ত গেল। তো এতটুকু পার্ট হচ্ছে আমরা শেষ করছিলাম। এরপর কি হয়েছে ওইটা যারা গত ক্লাসটা করা নাই অবশ্যই দেখবা। আমরা হচ্ছে গিয়া ইয়ার আগ পর্যন্ত শেষ করছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করে দেই। শুরু করার আগে আবারও তোমাদের একবার স্মরণ করি, দেখি তোমাদের কোনো ঝামেলা আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম রাবেয়া। যারা যারা সালাম দিছো সালামের উত্তরটা নিয়ে নেই। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বুঝলাম না এই ক্লাসে, এটা প্রাইভেট ক্লাস, এই ক্লাসে তোমরা রিয়েক্ট দিচ্ছ না কেন? এই ক্লাসে রিয়েক্ট দিলে আমার 1 টাকাও ইনকাম হবে না। এই ক্লাসে রিয়েক্ট, প্রতিটা জিনিসের তো একটা সৌন্দর্য আছে। ক্লাস করতেছো মনে করো 100 জন, বাট রিয়েক্ট যদি দাও হচ্ছে 5 জন, তাইলে কেমনে কি হইলো? মোটিভেশনের একটা বিষয় আছে। তো ভাই রিয়েক্ট দিয়ে দাও।
ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করে দিব। এখন আমরা হচ্ছে গিয়া কি করব, শুরু করে দিব। আমরা হচ্ছে শুরু করে দিব। আল্লাহর জমিনে এমন কোনো বান্দা নাই আমি এখন থেকে যা যা বলবো ওইগুলো হচ্ছে কি বুঝবে না, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এতটুকু আমরা গতকালকে পড়ছিলাম। যে আরেকটু সামারাইজ করি, যে অনুপমের বিয়ে ঠিক হইছে। অনুপমকে হচ্ছে সবাই অনুপমের বন্ধুর মাধ্যমে অনুপমের মামার কাছে হচ্ছে গিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। অনুপমের ফ্যামিলির গার্ডিয়ান হচ্ছে গিয়া মামা। তো মামার সবকিছু শুনে ভাল লাগছে। মেয়ে কি করে ওইটার থেকে তার কাছে ইম্পর্টেন্ট, মেয়ে বাবা কি করে। সো ওভারঅল হচ্ছে গিয়া ভালো লাগছে। এখন হচ্ছে দেখা দেখির একটা পর্ব হবে আমাদের এই পার্ট 2 তে, ঠিক আছে। তো এই জায়গায় দেখো যে বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কলিকাতায় আসিতে হইল, ঠিক আছে। কন্যার পিতা সব্যনাথ বাবু, এইটা হচ্ছে এক্সামে আসবে যে অপরিচিতা গল্পে কন্যার পিতার নাম কি। কন্যার পিতা সব্যনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে আমাকে প্রথম চক্ষে দেখে এবং আশীর্বাদ করিয়া যান। এই জায়গায় হরিশকে, হরিশ ছিল হচ্ছে গিয়ে অনুপমের বন্ধু। সব্যনাথকে, সব্যনাথ হচ্ছে গিয়া কল্যাণীর বাবা। কল্যাণীর বাবা অর্থাৎ যার সাথে অনুপমের বিয়ে ঠিক হয়েছিল তার বাবা কল্যাণীর বাবা, ঠিক আছে। তো এই জায়গায় এই কথাটা বলতেছে যে সব্যনাথ হচ্ছে হরিশকে এতটুকুই বিশ্বাস করেন যে বলছেন যে ছেলে কেমন, ছেলে ভালো। তো উনি হচ্ছে আর দেখে নাই, বিয়ের 3 দিন আগে জাস্ট ছেলেকে হচ্ছে নিজের চোখে দেখছে। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, অর্থাৎ সব্যনাথের বয়স 40-এর এপারে বা ওপারে। চুল কাঁচা, গোফে পাক ধরিয়া আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষও বটে। হ্যাঁ, ঠিক আছে। বীরের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখ পরিবার মতো চেহারা। মোটামুটি হচ্ছে কিছু কিছু মানুষ আছে না যে দেখলেই ভাল লাগে। আমাদের হচ্ছে সমাজে হচ্ছে এই ক্লাস আরো বড় করব। আমার তো হচ্ছে ফুল 4K দেয়, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, বড় করা যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু ক্লোজ করা গেলে ভালো হতো। দ্যাটস গুড। এইটা ঠিক আছে, ঠিক আছে। এখন কিন্তু আর কিছু বলতে পারবা না ভাইয়া। এই ভাইয়ে আর কোনো কিছু বলতে পারবা না ভাইয়ে। ঠিকঠাক সব বড় করে দিছি ভাইয়ে, ঠিক আছে। এখন আর কথা হবে না। ওকে, দেখো। তো আশা করি এই গল্পটার ফুল উপস্থাপক কে ছিল, অনুপম ছিল। ওই যে কথাগুলা বলতেছে কে বলতেছে, অনুপম বলতেছে, ঠিক আছে। ওকে, সুন্দর 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 সুন্দর। এইটা আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হইয়াছেন, অর্থাৎ সে তার ভিতর এতটা কনফিডেন্স, সে হচ্ছে বলতেছেন যে আমি হচ্ছে অনুপম, আমাকে দেখে মেয়ের বাবা সব্যনাথ খুশি হয়েছেন। বোঝা শক্ত, কেননা তিনি এই জায়গায় বাদ পড়ে যাচ্ছে। এটা কিরকম যেন হচ্ছে একটা ইয়াতে ফুল স্ক্রিনে নিয়ে আসে। আমি হচ্ছে এটা একটু দেখি, দাঁড়াও একটু ওয়েট করো। ফুল স্ক্রিনে কিরকম যেন একটা নিয়ে আসে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা তো লাগতেছে না, এই তো ঠিক আছে, সুন্দর। এইটাও হচ্ছে সরানো যায় কিরকম যেন, প্রেজেন্ট ডাক দেওয়া যাবে, ডাক দেওয়া যাবে না। ওকে, এটা থাক, এটা থাক। আই থিঙ্ক এখন ঠিক আছে, আই থিঙ্ক এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে না, একটু দেখি তো। এখন ঠিক আছে, তাই তো? ঠিকঠাক, ওকে। এরপর ঝামেলা হইলো বললো। ওয়ালাইকুম আসসালাম মুস্তাফিজুর, এখন ক্লিয়ার। হ্যাঁ, এবার সব ক্লিয়ার, ঠিক আছে। ওকে, দেখো তো এই জায়গায় কি বলছেন যে আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। কিছু কিছু মানুষ আছে না যে চুপচাপ থাকে, খুশি না বেজার, বা অতিথি গেলে খুশি হয় না, গিয়ে রাগ করে, এটা বোঝা যায় না। যে দুটি একটি কথা বলেন যেন তাহা পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটতেছিল।
অর্থাৎ যে দুই একটা কথা বলে সেটা হচ্ছে গিয়ে তেমন একটা সিরিয়াসনেস নিয়ে কথা বলে না। তো এখন সে তার মামার কথা বলতেছে, মামার মুখ তখন অনর্গল ছুটতেছিল। ধনে মামা আমাদের স্থানে যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটাই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন যে তার হচ্ছে অনেক টাকা পয়সা, এটা হচ্ছে বলতেছেন। সব্যনাথ বাবু এক কথায় একবারেই যোগ দিলেন না, বলতে এটা হচ্ছে উনি পাত্তাই দিলেন না। সো কি হয়েছে কি হয়েছে এটাই আর কি। কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। ঠিক আছে, উনি বের করতেছেন, বাট সব্যনাথ বাবু হচ্ছে গিয়ে এইগুলাতে কোনো রেসপন্স দিচ্ছে না। আমি হইলে দমিয়া যাইতাম, বলতেছে আমি যদি মামার জায়গায় থাকতাম, আমার শরম লজ্জা আছে বাবা, আমি হচ্ছে গিয়ে চুপচাপ হয়ে যেতাম। কিন্তু মামাকে দমানো শক্ত। কিছু কিছু মানুষ আছে না, শুধু হচ্ছে গিয়া গলা বাজি করে, গলাবাজি করে। আবার একটা ফ্রেন্ড আছে, আমার বেস্ট ফ্রেন্ড, হচ্ছে খুবই গলাবাজি করবে। ঠিক আছে, মনে করো যে ওর কাছে হচ্ছে, ও হচ্ছে জীবনে এই ভিডিও দেখবে না, এজন্য হচ্ছে আমি বলতেছি। ওর কাছে মনে করো যে টাকা আছে কত, মনে করে 1 লাখ টাকা আছে ওর কাছে, ও হচ্ছে গিয়ে সেভ করছে। এখন ও হচ্ছে গিয়ে ব্যবসায়ী মানুষ। তো কোনো একটা আগের মানুষের সাথে, বলতে আজ থেকে 5 বছর আগের কোনো মানুষের সাথে যদি দেখা হয়, নিয়ে বসাইয়া ওর পকেটে মনে করো যে টাকাই নাই, খরচ করে এনে ধার করে এনে খাওয়াইয়া একবার ফুটাই দেবে, এই যে আমি এই জায়গায় আছি, ওই জায়গায় আছে, আমরা সবাই হচ্ছে গিয়ে ভালো চলতেছি, সেই কিন্তু দেখবা যে হচ্ছে গিয়া অভাবে অভাবে হচ্ছে গিয়ে ওর দিনকাল যাচ্ছে, টাকা পয়সা কিভাবে ইনকাম করবে। তো এই টাইপের কিছু মানুষ আছে। তিনি সব্যনাথ বাবু চুপচাপ দেখিয়ে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, অর্থাৎ তিনি হচ্ছে এরকম কথা বলেন না, একেবারে কোনো তেজ নাই, বেহাই সম্প্রদায়ের, আর যাই থাক তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে করে খুশি হলেন যে তিনি দেখলেন যে সব্যনাথ বাবু কোনো কিছু বলতেছেন না। সো দ্যাটস গুড, এটা হচ্ছে গিয়া ভালো, এটা হচ্ছে বেহাই যদি একটু থাকে তাহলে চার চোখ দিয়ে হচ্ছে টাকা টুকা আনা যাবে, এইটা ভেবে তিনি মোটামুটি খুশি হইলেন। ঠিক আছে, খুশি হইলেন। সব্যনাথ যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন। ঠিক আছে, তো সব্যনাথ যখন উঠছে বাড়ির উপর থেকে, মামা বলছে আচ্ছা ঠিক আছে আবার আসবেন, এই টাইপের। তো গাড়িতে তুলিয়া দিতে গেলেন না, নিচে হচ্ছে আর নামে নাই। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়াছে। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। তো পণ মানে যৌতুক সম্পর্কে দুই জায়গায় হচ্ছে গিয়ে মোটামুটি ভালো 100% কথা হয়ে গেছে। এবং সব্যনাথের মামা হচ্ছে অনুপমের মামা খুব বেশি চালাক মনে করেন, কথাবার্তায় কোথাও তিনি কোনো কিছু ফাঁক রাখেন নাই, ডিরেক্টলি ক্লিয়ার কথা বলছেন। টাকার অঙ্ক তো স্থির ছিলই, বলছে যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, যে 5 লাখই দিতে হবে। তো এই রকম, তারপর গহনা কত ভরির এবং কত সোনা কত দরের হইবে সেও একবারে বাদাবাদি হইয়া গেল। হ্যাঁ, হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। সে সব অনুপম নিজেই জানতো না যে কি হচ্ছে বা কতটুকু স্থির হইল বা কত টাকা ফিক্সড হয়েছে। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপর তিনি এক করাও ঠকিবেন না। অর্থাৎ সে মনে মনে ভাবলো যে এইটাই হচ্ছে বিবাহের একটা অংশ, এবং এই জায়গায় সে তাদের গার্ডিয়ান হিসেবে যে তার মামা আছেন, এই মামা হচ্ছে কখনো হচ্ছে গিয়া ঠকবেন না, এজন্য সে রিলেক্ট। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। ঠিক আছে, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানেই সর্বত্র তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন, এ একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই যে ইহাতে যে বাচুক আর যে মরুক। ঠিক আছে, অর্থাৎ তার মামা হচ্ছে গিয়া ওই দিক থেকে অন্য দিকে কি হয়েছে কি না ওইটা হচ্ছে গিয়া উনি হচ্ছে করবেন না। উনি হচ্ছে ওনাদের সংসারে যাতে কোন রকম কোনো হচ্ছে গিয়া কেউ না ঠকে, ওই দিকে হচ্ছে গিয়া সব থেকে বেশি করুক। ঠিক আছে, এতে কেউ জিতুক আর মরুক, কারো উপর জুলুম হোক আর না হোক, হোক না হোক, এটা হচ্ছে উনি গুনিবেন না বা দেখবেন না। এরপর দেখো, গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, মোটামুটি ঝাঁকজমক। বাহক এত গেল যে তাহার আদম সুমারি করিতে হইলে কেনানি রাখিতে হইত। অর্থাৎ গায়ে হলুদে কল্যাণীদের বাড়িতে এত পরিমাণ বাহক গেল, যে এত পরিমাণ মানুষ গেল যে আদম সুমারি হইতে, বলতে মানুষ গণনা করতে এক্সট্রা কেরানি রাখতে হইতো। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে
বিস্তার হাসিলেন। কি বলছে এই জায়গায়? তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল করিতে, অর্থাৎ গায়ে হলুদে তো ছেলে পক্ষ মেয়ের পক্ষের বাড়িতে যায়, ঠিক আছে, বর পক্ষ কোন পক্ষের বাড়িতে যায়। তো বর পক্ষের মধ্যে অনুপমের মামা ছিল, অনুপমের মামা এবং তার মা অনেক মানুষ নিয়ে গেছেন। এখন এই যে এত মানুষকে খাওয়াইয়া দাওয়াইয়া বিদায় করতে তাদের মোটামুটি কষ্ট হইবে, এইটা দেখে তারা বিস্তর হাসিলেন। ব্যান, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। ঠিক আছে, তারা হচ্ছে মোটামুটি ঝাঁকজমক করে বিবাহ বাড়িতে গিয়ে উঠিছে। ঠিক আছে, বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। অর্থাৎ সে আংটি পড়ছে, সোনা দানা পড়ছে, তো তাকে নিজে হচ্ছে সে ভাবতেছে আমি তো হচ্ছে গিয়া গহনার দোকান হয়ে গেছি। তাহাদের বাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া বাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে যাচ্ছিলাম। তো এরপর দেখো এতটুকু হচ্ছে শেষ। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া এখন থেকে হচ্ছে গিয়া মেইন কাহিনী। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া তেমন একটা খুশি হইলেন না। একে তো উঠানতে বরযাত্রীর জায়গা হচ্ছে গিয়া দেওয়া পসিবল হচ্ছিল না, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, বলতে তারা হচ্ছে তেমন একটা ভালো করে আয়োজন করতে পারে নাই। ইহার পরে সব্যনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। তো এইরকম বলে না যে আপনারা আসছেন, আমরা হচ্ছে গিয়া তেমন ভালো কিছু করতে পারি না। সো এইরকম সব্যনাথ বাবু ইয়া করে নাই, উনি হচ্ছে তেমন একটা রেসপন্স করে না, উনি হচ্ছে গিয়া সুন্দরভাবে নিউট্রালে ছিলেন। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশ কালো। এবং এই জায়গায় একটা প্রশ্ন তোমাদেরকে দিবে যে বিবাহ বাড়িতে যাওয়ার পর সব্যনাথ বাবুর হচ্ছে আচরণ কিরকম ছিল, এটা হচ্ছে গিয়ে একটু ইয়া করবা যে কিরকম আচরণ ছিল। তারপর দেখো বিপুল শরীর, অর্থাৎ সব্যনাথের কথা বলতেছে, বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্নিতহাস্যে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার ওসপার হইতো। অর্থাৎ সব্যনাথের যে বন্ধু ছিল সে হচ্ছে উকিল ছিল, তো সে কিছুটা মনে করো যে মানসিক ছিল যে হে আসতেন, বসেন, এই জায়গায় বসেন, ওই জায়গায় বসেন, আমরা তেমন একটা কোনো কিছু করতে পারি না। এই কাহিনীটা হচ্ছে সব্যনাথের বন্ধু উকিল করছে, এটা হচ্ছে মাথায় রাখবা। এইটা যদি না হইতো তাহলে হয়তো ওই জায়গায় হচ্ছে গিয়া বলতে গোড়াতেই প্রথমেই হচ্ছে গিয়া এই জায়গায় ঝামেলা হয়ে যেত, বিয়ে হচ্ছে গিয়া ভেঙে যেত। ঠিক আছে, এরপর দেখো আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে, সবাই বলতে ওই যে বিয়ের আসরে, সবাই বলতে হচ্ছে কি বিয়ের আসরে, আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা সব্যনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। ঠিক আছে, মামাকে অনুপমের মামা এবং সব্যনাথ বাবুকে মেয়ের বাবা। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই সব্যনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। ঠিক আছে, স্বর্ণ অলংকার যাতে কোনো রকম কোনো ঝামেলা না করে সব্যনাথ বাবু, এজন্য হচ্ছে তিনি খুব বেশি সেন্সিটিভ ছিল। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। অর্থাৎ বিবাহ কার্য যদি শেষ হয় আর গয়না যদি হচ্ছে কেন নকল দে, তাহলে তো হচ্ছে আর ঝামেলা হয়ে গেছে, আর হচ্ছে গিয়া ফেরত দিতে পারবেন না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছেন দেওয়া থোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেই জন্য যাই হোক, সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়েছেন। শেখরাকে যে হচ্ছে গিয়া সোনা হচ্ছে দেখে বলে দিতে পারে এটা হচ্ছে গিয়া খাদযুক্ত, এই সোনা আসল নাকি নকল, এক কথা শেষ। কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেজের বসিয়া আছে, অর্থাৎ কোষ্ঠী পাথর যেটা দিয়ে হচ্ছে গিয়া মাপামাপি করবে যে সোনাটা আসল নাকি নকল, ওইটা নিয়ে হচ্ছে গিয়া মেজেতে বসিয়া আছে। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের প্রশ্ন দেখবো, একটু আমি শেষ করি। সব্যনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে কি তুমি কি বলো? আগেরকার মানুষ যখন বিয়ে দিত তখন হচ্ছে গিয়া
তাদের হচ্ছে দর কষাকষি হতো যে মেয়েকে এত সোনা দিবেন, এত সোনা সহ আমাদের বাড়িতে পাঠাবেন। তো ওই সোনাগুলা কিভাবে হাতে দিয়ে দিত বা বরপক্ষকে এমনি পার্সেল করে দিতে, তো না, মেয়েকে হচ্ছে গিয়ে পড়াইতো, ওই সোনাগুলা পড়াইয়া তারপর হচ্ছে গিয়ে ইয়াতে বলতো যে এই মেয়ে সহ সোনা সহ হচ্ছে গিয়া আমাদের বরপক্ষ বরের বাড়িতে পাঠাবেন এবং এই সোনাগুলো হচ্ছে কি আমরা রেখে দিব, এরকম আর কি। তো দেখো মামা সব্যনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলতেছে বিবাহ কাজ শুরু হইবার আগে কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম, অর্থাৎ আমি মাথা নিচু করে চুপ করে রইলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। সব্যনাথ আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা ঠিক, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। এটা হচ্ছে গিয়ে সব্যনাথ বলছেন, ঠিক আছে। তো আমি একটু ঘান নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথা সম্পূর্ণ আমার অনধিকার, অর্থাৎ যে জায়গায় মামা আছে ওই জায়গায় আমার আর কোনো কিছু বলার নাই, ঠিক আছে। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক, ঠিক আছে। অনুপম এই জায়গায় কি করবে, আমরা হচ্ছে এই জায়গায় মাপামাপি করি, দেন ও হচ্ছে গিয়ে সবাই গিয়ে বসুক। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন, অর্থাৎ গহনাগুলো নিয়ে আসতে। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী, অর্থাৎ অনেক আগের গহনা। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর কি দেখিব, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। আগের আমলের সোনাগুলো হচ্ছে গিয়া একবারে একুরেট ছিল, এখন যতদিন যাচ্ছে সোনাগুলো হচ্ছে গিয়া খাদ যুক্ত হচ্ছে, এখন যতদিন যাচ্ছে সোনাগুলো হচ্ছে গিয়া খাদ যুক্ত হচ্ছে। আল্লাহর বান্দারা আছো, ওকে। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দ ঢুকিয়া লইলেন, পাশে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। তারপর অর্থাৎ আগে যে হচ্ছে গিয়া নোট করছিল যে এই এত এত পরিমাপ দিবে, তো ওইটা হচ্ছে গিয়া হিসাব মিলাই নিলেন। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলো সংখ্যায় দরে ও ভারে অনেক বেশি, অর্থাৎ যতটুকু ডিল হয়েছিল এর থেকে হচ্ছে গিয়া সব্যনাথ বাবু আরো অনেক বেশি হচ্ছে গিয়া গহনা দিয়েছেন। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল, হ্যাঁ এইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের কে বলবে যে গহনাগুলোর মধ্যে কি ছিল, এক জোড়া ইয়ারিং ছিল। ইয়ারিং কি? কানের দুল। সব্যনাথ সেইটে শেখরার হাতে দিয়ে বলিলেন, এইটে একবার পরখ করিয়া দেখো, এটা হচ্ছে একবার পরীক্ষা করে দেখেন। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার বাগ সামান্যই আছে। সব্যনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারই রাখিয়া দিন, ঠিক আছে। অর্থাৎ ইহা বিলাতি মাল, এর ইয়াটা হচ্ছে, এটা হচ্ছে কি বিদেশি মাল, এটা এই জায়গায় হচ্ছে কি সোনার পরিমাণ কম আছে। তো সব্যনাথ কি বললো? সব্যনাথ বলল, ভালো করে শুনো, সব্যনাথ এই ইয়ারিং জোড়া তার মামার হাতে দিয়ে বললো, এটা আপনারই, আপনার কাছে রাখিয়া দিন। এইবার আসো, এই যে সোনাটা, আচ্ছা আমি ইয়া করি তাহলে হচ্ছে কি বুঝবা, আমি আগে বলে ফেললাম মজা পাবা না, ওকে। ঠিক আছে, ওকে। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিল। দেখছো, যে হচ্ছে বেশি গলাবাজি করে দিন শেষে তার তলা হচ্ছে গিয়া শূন্য, অর্থাৎ মামা হচ্ছে যেই ইয়ারিং দিয়া কন্যাকে আশীর্বাদ করেছিল বা দেখতে গেছিল না, তখন হচ্ছে গিয়া আশীর্বাদ করছিল, ওই ইয়ারিং এ হচ্ছে গিয়া কি ঝামেলা, ওই ইয়ারিং এ হচ্ছে গিয়া ঝামেলা বা বেশি পরিমাণ সোনা নাই, ঠিক আছে। মামার মুখ লাল হইয়া উঠিল, দরিদ্র তাহাকে ঠকাইতেই চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না, ঠিক আছে। এই আনন্দে সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়া বসো গে। অর্থাৎ মামা বলতেছেন খুব বেশি হচ্ছে গিয়া নার্ভাস হয়ে বলতেছেন যে অনুপম যাও, তুমি গিয়ে হচ্ছে গিয়া সবাই গিয়ে বসো। তারপর কি সব্যনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন, ঠিক আছে। সব্যনাথ বললেন সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। দাঁড়ো 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 দাঁড়ো, সবাই গিয়ে বসো, আমি তো বলি উত্তর মিলতেছেন। সব্যনাথ বলিলেন, না এখন সবাই বসিতে হবে না, চলুন আগে আপনাদেরকে খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা লগ্ন, বলতে সে কি কথা, এই জায়গা হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে অনুপম কি বলছিল, প্রথমে মামা হচ্ছে গিয়ে বলছিল যে সব্যনাথ তোমরা হচ্ছে গিয়া
তোমরা হচ্ছে গিয়া তুমি হচ্ছে গিয়া ইয়াতে গিয়া বসো। তারপর সপুনাথ বললেন না আগে বসতে হবে না, আগে খাওয়াইয়া দিই। মামা বললেন সে কি কথা, লগ্ন, লগ্ন মানে হচ্ছে গিয়া কি জানো, এটা হচ্ছে গিয়ে এমসিকিউতে আসবে। লগ্ন মানে হচ্ছে গিয়া সে কি কথা, লগ্ন, লগ্ন মানে হচ্ছে গিয়ে বিবাহের কাজ কি সম্পাদন করবেন না, বা অনেক কাজগুলো আছে ওইগুলা কি হবে না। তো সব্যনাথ বলিলেন সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন, এখন আপাতত খাবারের দিকে চলুন। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। এটা কে বলতেছে, এটা হচ্ছে গিয়া অনুপম বলতেছে। মামাকে উঠিতে হইল, বরযাত্রীদের আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, অর্থাৎ আয়োজন মোটামুটি ভালোই ছিল, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেই তৃপ্তি হইল। সবাই হচ্ছে গিয়ে পজিটিভ রিভিউ দিছে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে সব্যনাথ বাবু আমাকে খাইতে বলিলেন, অর্থাৎ ইয়াকে খাইতে বলিলেন, এই যে অনুপমকে খাইতে বললেন। মামা বলিলেন সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া, এটা তো হচ্ছে গিয়া রেওয়াজে নাই, বা এটা সাধারণত হয় না। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশের তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাইয়া বলিলেন তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ আছে কি, অর্থাৎ বলছি যে তুমি খাবারে বসো। তারপর হচ্ছে গিয়ে মামা বললেন কি এখন কেন খাবে, বিবাহের কাজের পরে খাবে না। তো তখন হচ্ছে গিয়ে উনি তাকে বললেন যে তুমি কি বলো, আরে বসলে কি কোনো ঝামেলা হবে, বলতে বিয়ের আগে খেলে এমন কি ঝামেলা হয়ে যাবে। তারপর মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। ঠিক আছে, মূর্তিমতী বলতে মূর্তির মতো, মাতৃ আজ্ঞা মায়ের আদেশ, স্বরূপ মামা উপস্থিত, অর্থাৎ সে যেটা বলবো ওইটাই হচ্ছে আমি করব। তা আমি হচ্ছে আর বসিতে পারলাম না। তখন সব্যনাথ মামাকে বলিলেন আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করিতেছে না। এখন তবে মামা বলিলেন তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত, বিয়ের কাজ সম্পন্ন হোক। হ্যাঁ সবাই চলুন, হ্যাঁ রেকর্ডের আছে, আমরা তো প্রস্তুত, বিয়ের কাজ সম্পন্ন হোক। এটা হচ্ছে কে বললেন, মামা বললেন। তারপর হচ্ছে সব্যনাথ বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। এই যে কাহিনী মজা এই জায়গায় শুরু, বললে যে না 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 তারা, হ্যাঁ মামা বলিলেন তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত। সব্যনাথ বলিলেন তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন ঠাট্টা করিতেছেন নাকি, বিয়ে হবে না। সব্যনাথ কহিলেন ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, বলতে আপনারাই তো ঠাট্টা করে ফেলছেন, ঠাট্টার সম্পর্কটা আমরা আর স্থায়ী করতে যাচ্ছি না। আপনারা যে হচ্ছে এসে ঠাট্টা করছেন, বলছেন যে সোনা মেপে 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 নিব, এইটাই হচ্ছে আপনারা ঠাট্টা করে ফেলছেন, তো এটা এই সম্পর্কটা আর স্থায়ী করিতে চাচ্ছি না। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। সব্যনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যার মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, অর্থাৎ আমার কন্যা আমি বিয়ে দিচ্ছি, তো আপনার যে স্বর্ণটা বলতেছেন ওইটা আমার কন্যাকেই তো আমি পড়াই দিব, তো এটা আমার মেয়ের কন্যা, তো এইটাকে আমি ঝামেলা রাখবো বা এইটাকে আমি চুরি করবো, এইগুলা হচ্ছে গিয়ে কিভাবে বলেন। তো এইগুলা যারা ভাবে তাদের কাঁধে আমি আমার কন্যা দিতে পারিব না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। কাকে, অনুপমকে, কারণ প্রমাণ হইয়া গিয়াছে আমি কেহই না, সবই হচ্ছে আমার মামা আর মায়ের খেলা। ওকে ওকে ওকে, এরপর দেখো তারপরে যা হইল আমি বলতে ইচ্ছা করি না। ঝাড় লন্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বরযাত্রের দল দক্ষজঙ্গের পালা সরিয়া বাহির হইয়া গেল, অর্থাৎ সবাই মোটামুটি হচ্ছে একটু সব নাড়াচাড়া দিয়া হচ্ছে ভেঙে ফেলবো এই টাইপের একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। তো এইগুলা করে সবাই হচ্ছে গিয়া বের হয়ে গেছে। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৈকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অব্রের জারগুলি আকাশের তারার উপর আপনাদের কর্তব্য রাত বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। আচ্ছা দেখো এই জায়গায় বলছে বাড়ি চড়িবার সময় ব্যান্ড, রসন চৈকি ও কনসার্ট একসাথে বাজিল না। যেরকম ঢুকার সময় একসাথে বাজছিল, নিয়ম কি ছিল মেয়ে নিয়ে যাওয়ার সময় বাজবে, তো একসাথে হচ্ছে কি আর বাজলো না, এক কথা হচ্ছে কি বাজলোই না। ঠিক আছে, অব্রের ঝাড়গুলি আকাশের তারার উপর আপনাদের কর্তব্য। অব্রের ঝাড় বলতে লাইট ছিল না, ওই যে বিয়ের সময় যে হচ্ছে কি একটা লাইট, ওই যে ঝাড়গুলি, ঝাড়বাতি যে আমরা বলি, এই ঝাড়গুলি আর হচ্ছে গিয়া জ্বললো না। ঠিক আছে, এই জায়গায় বোঝাচ্ছে যে এই ঝাড়গুলি হচ্ছে দায়িত্ব দিয়ে দিচ্ছে আকাশের তারার উপর। এমনি তো আকাশের তারা অটো জ্বলতেছে, তো তারা যেহেতু বলতে অব্রের ঝাড়গুলা যেহেতু জ্বলে নাই, আকাশের তারা জ্বলতেছে, তো অব্রের জারগুলা আকাশের তারার উপর তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব বা তাদের দায়িত্ব দিয়ে হচ্ছে গিয়ে কোথায় যে
চলিয়া গেল অব্রের ঝাড়গুলা, এইগুলো হচ্ছে গিয়া সন্ধান পাওয়া গেল না। ঠিক আছে, ঠিক আছে। এখন বলো, এই যে আমরা পার্ট 2 শেষ করছি, ঝামেলা আছে কিনা, ঝামেলা আছে কিনা? এইবার 100টা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বলো বলো, কি সমস্যা, কি সমস্যা? ক্লিয়ার কিনা বা ঝামেলা আছে কিনা একটু জানো। অপরিচিতা গল্পের পার্ট 2 কিন্তু আছে। লগ্ন মানে হচ্ছে বললাম না আমৃত ভালোবাসা। লগ্ন মানে হচ্ছে ওই যে বললাম যে বিয়ের কাজ সম্পাদন করবেন না। হ্যাঁ, পুরো গল্পটা একসাথে এইচডব্লিউ দেওয়া। দীপা, ওকে, ক্লিয়ার। আব্দুল্লাহ হাদি, ক্লিয়ার কিনা একটু জানো। উপরে আয়, উপরে আয়, আমি আমি উপরে আছি। বুশরা নুহা, বিয়ের স্থূল অংশ মানে হচ্ছে কি বিয়ের মেইন যেই অংশটা ওইটা। আফসানার ইনকে পার্ট 1 আছে। দেখো, আমি তোমাদেরকে হচ্ছে একটা কথা বলি, আজকে হচ্ছে আমাদের ইবিআই ব্যাচের পার্ট 2 ক্লাস। ঠিক আছে, এই এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। তোমরা যারা হচ্ছে ইয়াতে ওই যে আজকে যদি একটু তোমরা গ্রুপ চেক করো, আমাদের পাবলিক যে ইয়া গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি চেক করো, সেক্ষেত্রে দেখবা আমাদের ইবিআই ব্যাচের কোর্স ফি 699 টাকা হয়ে গেছে। যত দিন যাবে আমাদের ইবিআই ব্যাচের কোর্স ফি হচ্ছে গিয়া ডে বাই ডে হচ্ছে গিয়া বাড়তে থাকবে। এটা হচ্ছে আর কমার সুযোগ নেই। যারা 499 টাকায় ভর্তি হইছো, দ্যাটস গুড, তোমরা লাভ করে ফেলছো। এইবার আসো, আমরা যে অল সাবজেক্টের যে কোর্সের ফার্স্ট ইয়ারটা হচ্ছে আমরা শেষ করে দিচ্ছি। বাংলাদেশের কোনো জায়গায় হচ্ছে এত কম টাকায় শেষ করে দিবেন না। আমাদের এই ব্যাচের ফার্স্ট ইয়ারের কোর্স হচ্ছে আমরা হচ্ছে সম্পূর্ণ 1 বছর শেষ করব। এইচএসসির সম্পূর্ণ 28 ব্যাচে যারা আছে সম্পূর্ণ 1 বছর শেষ করব একবারেই বেসিক থেকে। আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবেই হচ্ছে গিয়া ক্লাসগুলো হবে। এই ব্যাচে হচ্ছে গিয়া আমাদের কোর্স ফি হচ্ছে গিয়া 3000 টাকা সম্পূর্ণ 1 বছরের, সম্পূর্ণ 1 বছরের, আর কোনো টাকা দিতে হবে না। বাট এই ব্যাচে যারা আছো, ইবিআই ব্যাচে যারা আছো, তাদের জন্য হচ্ছে গিয়া 1950 টাকা, 1950 টাকা। ঠিক আছে, 1950 টাকা হচ্ছে গিয়ে তোমরা ভর্তি হতে পারবা। তো এই অফারটা সীমিত সময়ের জন্য, খুব শীঘ্রই চলে যাবে। কোথায় চলে যাবে? আস্তে আস্তে এই টাকার দিকে চলে যাবে। 1950 টাকা দেখবা, 2050 টাকা দেখবা, 2150 টাকা দেখবা, 2250 টাকা দেখবা। সো এইরকম ভর্তির জন্য জাস্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললো ভাই আমি এত তারিখ ভর্তি হবো, আমার আসনটা বুকিং করে রাখেন। যেহেতু এইচএসসি দিবা, তোমার তো লাগবেই, এবং আমার ক্লাস করতেছো যেহেতু, আমার ক্লাস বা আমাদের এই জায়গায় থাকলে একটা ইউজ টু হয়ে গেছে তোমার। এই ইউজ টু এর কারণে তুমি মনে করো আদার্স কোন টিচারের ক্লাস অবশ্যই ভালো পড়ান সবাই, বাট একটা আছে না, তুমি তোমার পুরানা টিচারের ক্লাস হচ্ছে গিয়ে যেরকম বুঝবা, নতুন একটা টিচারের ক্লাস ওই রকম বুঝবা না। তো যদি তোমাদের মনে হয় যে ভাই আমরা আপনাদের ক্লাস বুঝি বা আপনার ক্লাস বুঝি, ওই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়া বুকিং করে রাখতে পারো। আমি ইবিআই ব্যাচের জন্য জাস্ট কমাই রাখছি, পরবর্তীতে কিন্তু আর পসিবল হবে না, কারণ এই জায়গাতে হচ্ছে আমি একা না, চাইলেও আমি একা তুমি তোমার সাথে হচ্ছে গিয়া কনসিডার করতে পারবো না। ঠিক আছে, প্রতিটা জিনিস একটা ডিসিপ্লিনের মধ্যে চলে। তো এই জায়গায় কোর্স ফি একবারই সীমিত। 1 বছরে কত টাকা খরচ হয় জাস্ট তুমি হিসাব করো, যদি তুমি পড়াশোনা থাকবে। এবং এই জায়গায় হচ্ছে আমি যেটা বলছি অনেকাংশে একটা সাবজেক্টের কোর্স ফি এইটা। তো আমি ওই জায়গায় ফার্স্ট ইয়ারে তোমাদের গ্রুপ সাবজেক্ট সবগুলো হচ্ছে গিয়া প্রথম পত্র একবারে নিট এন্ড ক্লিন করে দিচ্ছি। প্রথম পত্র কিন্তু অনেক পড়া। তো এরপর প্রতিটা এক্সামের আগে হচ্ছে গিয়া তোমরা হচ্ছে গিয়া সাজেশন পেয়ে যাওয়া। প্রতিটা এক্সামের আগে হচ্ছে গিয়ে সাজেশন পেয়ে যাবে। বিগত 10 ইয়ার্স কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা সাজেশন দিব। সেই জায়গায় আর বেশি কথা বাড়াচ্ছি না। যারা যারা ভর্তি হবা কাইন্ডলি এখন মেসেজ দিয়ে প্রি বুক করে নিও, ভাইয়া আমি ভর্তি হবো, আমার নাম
আর তোমার নাম, নাম্বার আর কবে ভর্তি হবে, 3টা ইনফরমেশন আমাকে হোয়াটসঅ্যাপে, আচ্ছা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে হবে। পরবর্তীতে কিন্তু ভাই আর এটা পসিবল হবে না। আর অনেকে যারা কলেজ এডমিশনের জন্য ভাবতেছো, তোমাদেরকে ধরে হচ্ছে কি মাইক দেওয়া দরকার, সরি কলেজ এডমিশন না, যারা ভাবতেছো কলেজে উঠার পর ভর্তি হবে, এইচএসসি টাইমটা হচ্ছে তোমার কিভাবে চলে যাবে, জাস্ট একটু ইয়া করো। যদি তুমি পড়ার সাথে কন্টিনিউ না থাকো, তুমি জাস্ট এইরকম দেখবা, মনে করো একটা স্টুডেন্ট রেগুলার পড়তেছে একটু হলেও পড়তেছে, এবং একটা স্টুডেন্ট ভাবতেছি যে পড়বো, আমার পি টেস্ট শেষ হোক, আমার টেস্ট শেষ হোক, আমার হচ্ছে গিয়ে ইয়ার চেঞ্জ শেষ হোক, বিশেষ মূল্যায়ন শেষ হোক, আমি শুরু করে দিবো, এইগুলা তো বেশি পড়া না, 6 মাস পড়লে না। জাস্ট ওর সাথে কাহিনীটা কি হবে জানো, ও হচ্ছে জাস্ট দেখবে যে এইচএসসি শুরু হয়েছে, সবাই কলেজ এডমিশন নিচ্ছে, এবং কিছুদিন পরে দেখবে জাস্ট ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিছে, এইচএসসির ফাইনাল এক্সামের ডেট, কিভাবে যে এই সময়টা চলে যাবে কিচ্ছু বুঝতে পারবা না। সো এই টাইমটা তোমার লাইফের লাস্ট একটা পাবলিক এক্সাম, একাডেমিক এক্সাম, এই এক্সামের এই রেজাল্টটা তুমি তোমার ছেলে মেয়েকে বলতে পারবা। আর কি করতেছি বেটা, আমরা আমাদের সময় থাকতে তো আমরা জিপিএ 5 পাইতাম, ওইটাই হচ্ছে গিয়া তখনকার হাইস্ট ছিল। এখন যেরকম আমাদের আব্বু আম্মু বললেন যে আমরা তো ফার্স্ট ডিভিশন পাইছিলাম, তো তুমি হচ্ছে ওই রকম বাবা, আমরা তো আমাদের সময় জিপিএ 5 ছিল, আমরা জিপিএ 5 পাইছিলাম, এইগুলা কি কোনো পড়া নাকি? সো এইটার ফ্লেক্স মারার জন্য বা ভালো একটা জায়গা কোচিং করার জন্য, ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য হচ্ছে গিয়া এইচএসসি লাইফ খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এইচএসসি এর আগে তুমি কোনো কিছু করতে পারবা না। বাংলাদেশে তোমার হচ্ছে গিয়া ন্যূনতম এইচএসসি পাস হলে মোটামুটি একটা যোগ্যতা সম্পন্ন মানুষ বলা হয়। এটার আগে তুমি আইএলটিএস দিতে পারবা না, আইএলটিএস দিলে ভালো দেশ যেতে পারবা না, যেতে পারলে প্রচুর পরিমাণ টাকা। সো এইচএসসিটা ইম্পর্টেন্ট, এইচএসসি তে একটু ভালো করো, ভালো করে হচ্ছে গিয়া জিপিএ 5টা নিয়ে রেখে দাও। প্রতিটা সব জিনিসের তো হচ্ছে আর মূল্যায়ন করা দরকার নাই। আমাদের মা বাবা আমাদেরকে কেন খাওয়াচ্ছেন, আমাদেরকে ডিরেক্টলি বলতেছেন, যদি বলতে যে এখনই আউটপুট দিয়ে দাও, এখনই আউটপুট দিয়ে দাও, তাহলে কি হইতো? তো প্রতিটা জিনিসই হচ্ছে গিয়ে এইরকম, প্রতিটা জিনিসই হচ্ছে গিয়ে এইরকম, কোন জিনিস তোমার কখন গিয়া লাগবে ওইটা হচ্ছে গিয়া তুমি নিজেও বুঝতে পারবে না। এটা দেখবা এমন একটা টাইমে গিয়ে লাগবে, তখন তোমার নিজেরই প্রাউড ফিল হবে যে আমি এইচএসসি তে কষ্ট করছিলাম, দ্যাটস গুড, এটা হচ্ছে আমার লাইফের সব থেকে ভালো একটা ইয়া ছিল। তো আমাদের এই জায়গায় হচ্ছে আমরা শেষ করে দিচ্ছি, চাইলে অন্য কোন জায়গায় শেষ করতে পারো। আমি আমাদের এই জায়গায় সাজেস্ট করতেছি, টাকা পয়সা যেহেতু কম আছে এবং আমাদের ক্লাস করতেছে যেহেতু, যদি বুঝে থাকো বা ইউজ টু হয়ে থাকো, তাহলে হচ্ছে গিয়া এইটা হচ্ছে গিয়া শেষ করে ফেলতে পারো। ওকে, তো চলো আমরা পরে শুরু করি। এরপর আসে পার্ট 3। বাড়ির সকলে তো রাগিয়ে আগুন, কন্যার পিতা এত গুমুট, বলতে এত ভাব, এত রাগ, কলি যে চারপাশে হইয়া আসিল, সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কিভাবে। সবাই হচ্ছে গিয়া কথা বলে বলে করতেছে যে আপনার মেয়ে দেখি বিয়ে দেন কিভাবে। আগেরকার সময় হচ্ছে গিয়া, এখন অনেক সময় তো দেখো না মেয়েদের বিয়ে ভেঙে গেলে আর বিয়ে হতে চায় না, তো ওইটাই গ্রাম্য নিয়ম হইতেছিল। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ বয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ সে হচ্ছে কি এইগুলা কোনো কিছুই পাত্তা দিচ্ছে না, উনি ধরছেন যে হলো না আমার মেয়ের বিয়ে। তো এখন এই যে মানুষ এইরকমই হচ্ছে গিয়ে বলতেছে, তাকে আর কি দেখে ভয় দেখাবা? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাবা আসর হইতে নিজে ফিরিয়ে দিয়েছেন, এটা হচ্ছে কি অনুপম বলতেছেন। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল, বরযাত্রীর এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়ে দিয়ে আসতে পারিলে কোনো আফসোস থাকবে না। এই জায়গায় অনুপম বলতেছে যে গোটা বাংলাদেশে, সরি গোটা কলকাতায় না বঙ্গভবনে বলছে, দেখি তো, গোটা বাংলাদেশে। তো গোটা বাংলাদেশের মধ্যে হচ্ছে গিয়ে আমি এমন একটা ছেলে যার হচ্ছে গিয়া বিয়ে ভেঙে গেল, সাধারণত তো মেয়েদের বিয়ে ভাঙে, তো এরপর হচ্ছে গিয়া আমার একটা কলঙ্কের দাগ লেগে গেল, এত বাজনা বাজাই হচ্ছে গিয়ে গেলাম, এরপর হইলো না। তো বরপক্ষ কপাল চাপড়াইতে লাগিল, বিবাহ হইলো না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। অর্থাৎ আমাদেরকে যদি আগেই বলতি ভাই বিয়ে হবে না, তাহলে আমরা চলে যেতাম, তোর খাবার নষ্ট হইতো, আমরা এইটা বলতাম যে তোর খাবার আমরা খাই নাই। বাট তারা হচ্ছে চালাকি করে সব্যনাথ বাবু খাবার খাওয়াইয়া দিচ্ছে যাতে খাবার নষ্ট না হয়। তারপর এইটা ফাঁকি দিয়ে খাবার খাওয়াই দিল, পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ যেখানে টান মারিয়া ফেলিয়ে দিয়ে আসতে বলতে পাকস্থলীটাকে খেয়ে ফেলছে, এমন তো কোনো কিছু করার নাই। এই পাকস্থলীটা যদি ইয়া করে দিয়ে আসতে, ফেলে দিয়ে আসতে পারতাম, শান্তি লাগতো, আফসোস মিটিত আর কি। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। সবাইকে বলতেছেন, হিতৈষীরা বুঝাইলেন, অর্থাৎ ভালো মানুষেরা যারা হচ্ছে গিয়া জ্ঞানী, তাহা
বুঝাইলেন, তাহা হইলে তামাশার যেটুকু বাকি তাহা পুরা হইব, বলতে মানিজ্য যেটুকু বাকি ছিল ওইটা হচ্ছে গিয়া ইয়া হয়ে যাবে, ওইটা হচ্ছে গিয়া শেষ হয়ে যাবে। বলা বাহুল্য আমিও খুব রেগেছিলাম। কোন গতিকে সভ্যনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। ঠিক আছে, তো অনুপম বলতেছে যে আসলে মূলত আমিও হচ্ছে গিয়া খুব রেগে গেছিলাম, কোনো একটা গতিতে বা কোনো একটা রকম সভ্যনাথ এসে যদি আমাদের পায়ে ধরে মাফ চাইতো এবং বলতো সব ঠিকঠাক করে ফেললি, তাহলে হচ্ছে গিয়া খুব খুশি হইতাম। এরকম গোফের মুখে এরকম গোফ হচ্ছে ইয়া করতেছে আর এটা ভাবতেছে, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইয়াতেছিল, বলতে এই যে একটা জেদ, এই জেদের পাশাপাশি আরেকটা জিনিস মাথায় ঘুরতেছিল, যেটা রং একবারেই কালো নয়, বলতে যেটা হচ্ছে এতটা নেগেটিভ বিষয় না। সমস্ত মন যে সেই অপরিচিতার মানে ছুটিয়া গিয়াছিল, এখন যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। বারবার অপরিচিতার কথা মনে পড়তেছে, অর্থাৎ কল্যাণী। দেয়ালটুকুর আড়ালে রইয়া গেল গো, বলতে দেয়ালের আড়ালেই হচ্ছে গো অপরিচিতা থেকে গেল, তাকে আর দেখা হলো না, বিয়ে করা হলো না। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা। হ্যাঁ, বলতে এইটা হচ্ছে কি সে অনুভব করতেছে। ঠিক আছে, হৃদয়ের ভিতর কি যে তা কেমন করিয়া বলিব, তার হৃদয়ের ভিতর কি ছিল ওইটা হচ্ছে গিয়ে কিভাবে বলবো। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি কেবল, আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় পদক্ষেপের দূরত্বটুকু এমন জায়গায় গিয়ে পৌঁছে এক মুহূর্তে অসীম হইয়া গেছিল। অসীম মানে যার হচ্ছে কোনো নির্দিষ্ট ইয়া নাই, বলতে পরিমাপ করা নাই। আর সসীম মানে হচ্ছে গিয়ে এই জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা বললে ওইটা হচ্ছে গিয়ে বলা যায় অনেক দূর, বা সসীম। অসীম হচ্ছে গিয়ে অনেক দূরে, এটা হচ্ছে ইয়া নাই। তো এই জায়গায় বলছে যে সবকিছুই হচ্ছে গিয়ে হয়ে গেছিল, জাস্ট আরেকটা পা ফেলে দিলে বা বিয়েটা হয়ে গেলে হয়তো হচ্ছে আমাদের হয়ে যেত, বাট ওই জায়গায় এসে হচ্ছে গিয়ে ঝামেলা হয়ে গেল এবং তার সাথে আমার দূরত্বটুকু মুহূর্তেই অসীম হয়ে গেল। ঠিক আছে, এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাতার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদাতার বর্ণনায় ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, অর্থাৎ বিনুদাদা কে হচ্ছে গিয়া ইয়া পাঠাইছিল, যে কে 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 এটার নাম অনুপম পাঠাইছিল, গিয়ে দেখেন যে কল্যাণী মেয়েটা কিরকম। সে হচ্ছে বলছে যে মন্দ নয়, খাঁটি সোনা বটে। তো এইগুলা নিয়ে হচ্ছে গিয়ে বিনুদাদার সাথে হচ্ছে গিয়ে আলোচনা করতো। কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি। অর্থাৎ সে বিনুদাদার উপর এত পরিমাণ কনফিডেন্স ছিল যে বিনুদাদা যদি বলে ভালো, তাহলে সেটা হচ্ছে কি সে চোখ বন্ধ করে বিয়ে করবে। তো সে ছবিও দেখে নাই, সমস্ত অস্পষ্ট হইয়া রহিল বাহিরে, তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অর্থাৎ মন হচ্ছে গিয়া সে বাড়িতে থাকলেও তার মনটা হচ্ছে গিয়া ভূতের মতো এই জায়গা থেকে ওই জায়গা হচ্ছে গিয়া ওই বিয়ে বাড়িতে হচ্ছে গিয়া ছোটাছুটি করতেছিল। হরিশের কাছে শুনিয়াছি, হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। তো সে কি হচ্ছে গিয়া আদিল কিলা, সে হচ্ছে গিয়া ভাবতেছে, কি ভাবতেছে দেখবা, সে ভাবতেছে আমার ফটো দেখাইয়া হয়েছিল, পছন্দ করিয়াছে বই কি, পছন্দ করছে নাকি, সে ভাবতেছে আরে মেয়েকে আমার ছবি দেখাইছিল, পছন্দ করছে নাকি, একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে। না করিবার তো কোনো কারণ নাই, আমি তো ছেলে সুদর্শন, সে মনে মনে ভাবতেছে না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটা বাক্সের মধ্যে লুকাই রাখছে। বুঝছো, ছেলেদের হচ্ছে গিয়া এক্সপেকটেশন বেশি, তারা হচ্ছে গিয়া ভাবে যে একটা মেয়ে হাসি দিলে তারা ভাবে যে অনেক কিছু হয়ে গেছে। তো একলা করে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটি খুলিয়া দেখে না, অর্থাৎ তাকে যে ছবিটা দেওয়া হয়েছিল ওই ছবিটা কি হচ্ছে গিয়া একা করে কোনো দুপুর বেলায় সে কি হচ্ছে গিয়া বাক্স থেকে ছবিটা বের করে দেখে না, যখন ঝুঁকিয়া পড়ে বা ঝুঁকিয়া যখন দেখে ছবিটির উপর কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না, যখন হচ্ছে কি এরকম দেখে ছবিটার উপর কি এই চুলগুলা তার পড়ে না, তো সে এটা নিয়ে প্রাউড ফিল করতেছে না, আমার ছবির উপর হচ্ছে গিয়া কল্যাণীর ইয়া পড়তেছে, চুল পড়তেছে। তো
দুই দা রেলে চলে এসে পড়ে না, হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকিয়ে আসে না? অর্থাৎ ছবি দেখার সময় যদি কেউ হচ্ছে গিয়ে বাইরে থেকে আসে বা এই টাইপের শব্দ পায়, তাহলে কি সে ছবিটা লুকাইয়া ফেলে না? তারপর হচ্ছে এইগুলো ভাবতেছিল, চোর বলতে মনে করে পাগলের মনে যা আসে তা ওইটাই আর কি। দিন যায়, একটা বছর হয়ে গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। বলতে আর বিবাহ যে দিবে অনুপমকে, এটা হচ্ছে কি তুলতেই পারে না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। ঠিক আছে, এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছে, অর্থাৎ কল্যাণীর, কিন্তু সে পণ করিয়াছে, সে শপথ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার পুলকের আবেশে ভরিয়া গেল, বলতে আরো ভালোবাসা জন্মাতে শুরু করলো এই টাইপের। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে কল্পনা করতেছে, আবার এক্সপেকটেশন, আবার হচ্ছে গিয়ে ওই কাহিনী যে সে কল্পনা করতেছে মেয়েটি হচ্ছে গিয়ে খাচ্ছে না। বাংলা সিনেমার হচ্ছে গিয়ে শাবনূর আছে না, ওই শাবনূরের মতো, যে আমার কোনো কিছু তো আর আমার কাছে নেই বাবা, আমার সবকিছু তো তার কাছে, তার কোনো কিছু তো শিমুলের কাছে, তার কোনো কিছু তো আমার কাছে নেই বাবা, সবকিছু তো আমার কাছে। আচ্ছা যাই হোক, তো সে চুল বাঁধি, দেখো ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়, তার বাপ তার মুখে পানে চান আর ভাবেন, তার মুখের দিকে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা, জিজ্ঞাসা করেন মা তোর কি হইয়াছে? এগুলো সব ভাবতেছে অনুপম, ভাবতেছে তোর কি হইয়াছে আমাকে বল। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, কই কিছু হয়নি তো বাবা, বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন গম্ভীর বা দুঃখ হইয়া, বলতে এই কষ্ট টাইপের কোন একটা কিছু বুঝাইছে, বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। ঠিক আছে, তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। এগুলা সব কল্পনা করতেছে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আরো জ্বলুক দেশ বিদেশের। দাঁড়া, এই জায়গায় কি হইল? এই জায়গায় হচ্ছে গিয়ে 31 পৃষ্ঠার না, উপরে 31 পৃষ্ঠার চেঞ্জ হয়ে গেল নাকি? ঠিক আছে বাবা, পৃষ্ঠার চেঞ্জ হলে ঝামেলা। তো সে হচ্ছে গিয়ে ভাবতেছে, ছুটিয়ে আসিলেন আমাদের কাছে, তারপরে অর্থাৎ কল্যাণীর বাবা হচ্ছে গিয়ে তাদের কাছে ছুটিয়ে আসিলেন, তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে, যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গিয়া অনুপম ভাবতেছে, তারপর দেখো, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আরো জ্বলুক দেশ বিদেশে লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি, বলতে এইটাও সে ভাবতেছে যে যখন কল্যাণীর বাবা আসবে তখন হচ্ছে আমরা বলবো যে আবার হচ্ছে আমরা সবাইকে দাওয়াত দিব আর তোমরা হচ্ছে এইগুলা করবা। ঠিক আছে, কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্প ভবনে গিয়েছিলাম, তেমন করিয়া আমাকে একবার উড়াইয়া যাইতে দাও, আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি। অর্থাৎ এই জায়গায় বলছে যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া, রাজহংস মানে এক ধরনের হচ্ছে কি রাজা হাঁস টাইপের, ধরিয়া বলিল যে যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে, বলতে একটা মেয়ের পুষ্পবনে বা একটা মেয়ের হচ্ছে গিয়া বাগানে গিয়েছিলাম, ওই যে আগে গেছিল। এই জায়গা হচ্ছে অনুপম বলতেছে যে যেভাবে আমি হচ্ছে গিয়া একবার কল্যাণীদের বাড়িতে গেছিলাম, তেমন করিয়া একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিণীর কানে গিয়ে একবার সুখের খবরটা দিয়ে আসি গিয়ে। তারপরে দুঃখের রাত পড়িল, নববর্ষার জল পড়িল, স্নান ফুলটি মুখ তুলিল, এবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী, আর সবাই এর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আর কি আমার কথা ফুরিল না। আচ্ছা, এই জায়গায় কাহিনী হয়েছে কি? এই জায়গায় কাহিনী হয়েছে সে হচ্ছে গিয়া ভাবতেছে, সে বারবার ভাবতেছে যে হচ্ছে তাদের কাছে হচ্ছে গিয়া সব্যনাথ আসবেন এবং তারা হচ্ছে গিয়া ফোঁস করে উঠবেন, এই
কি আবার কি আপনি সেম কাহিনী করবেন নাকি আমাদের হচ্ছে ইয়া করবেন? তারপর সে হচ্ছে গিয়া বলবে যে আরে থাক 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 আমাকে দাও, আমি হচ্ছে গিয়ে তাদের সাথে কথা বলে আসি। তো এই টাইপের সবকিছু বলে তারপর লাস্টে বলতেছে যে তারপরে কি, তারপরে আমার কথাটি ফুরালো বলতে তারপর তার স্বপ্ন হচ্ছে গিয়ে শেষ হলো। 3 পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমাদের লাস্ট পার্ট মেবি 4, 5 তো নাই, লাস্ট পার্ট মেবি 4। স্টুডেন্ট আগের বুঝলাম না, আমার সাথে কোনো থিওরি খাটতেছে না দেখি, বলতে আমি স্টুডেন্ট দেখে যাই কম, এসে দেখি আবার বেশি, এইটা আবার কি? এই বুঝতে পারছো, বুঝতে পারছো কি না? জানো জানো জানো, জলদি 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 জলদি। আব্দুল্লাহ হাদি, ফাহিম বুঝছি। এই জায়গায় হচ্ছে বিমর্ষ ছিল না? মেয়ে একবারে বিমর্ষ হইয়া পড়িল মানে হচ্ছে কি মন খারাপ। মুস্তাফিজুর বুঝছি, আব্দুল জলিল বুঝছি, আমির ভালোবাসা বুঝছি, বুশরানুহার লাস্টের লাইনটা বুঝছি না। আচ্ছা, এরপর ফাহিম বুঝছি, ক্লিয়ার। লাস্টের লাইনটা ভাইয়া কিছুই বলে নাই, লাস্টের লাইন বলতেছে কোনটা? লাস্টের লাইন তো এইটা শুধু পড়ে। লাস্টের লাইন কোনটা? এইটা, এইটা হচ্ছে গিয়া তারপরে, তারপরে আমার কথাটি ফুরালো, অর্থাৎ সে হচ্ছে এই এতটুকু ভাবতেছে, ভেবে 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 পরে বলতেছে যে আমার ভাবনা শেষ। তো এইটা হচ্ছে গিয়া ওই যে ইয়ার ভাষায়, কবিদের ভাষায় বলছে যে তারপরে আমার কথাটি ফুরালো, এইটাই। এরপর দেখো, কিন্তু কথা এমন ফুরাইল না, আবার শুরু করছে কথা এমন ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, একটা জায়গা যাচ্ছে। কে যাচ্ছে? অনুপম যাচ্ছে। আমার উপরেই ভার ছিল, দায়িত্ব ছিল, কারণ মামা এবারেও হাবলার পুল পার হন না, একটা জায়গার নাম, ওইটা পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা রকম এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগে উঠিলাম, আলোতে অন্ধকার মেশা, সেও এক স্বপ্ন। ঠিক আছে, ওই যে আলোতে অন্ধকার মেশা, সেও এক স্বপ্ন। এটা হচ্ছে গিয়া স্টেশনে, নতুন একটা স্টেশনে গেছে, ওই স্টেশনে হচ্ছে গিয়া সন্ধ্যা হচ্ছে, মাগরিব হচ্ছে, ওইটা হচ্ছে কিছুটা স্বপ্নের মতো ছিল। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, নতুন একটা জায়গায় গেছে, ওই জায়গায় গিয়ে জাস্ট দেখে আকাশের তারাগুলাই হচ্ছে গিয়ে পরিচিত, কারণ আমার বাসার আকাশের তারা যা, তোমার বাসার আকাশের তারাও তা, তো ওইটাই বলতেছে, আর কোনো কিছু চিনতেছে না স্টেশনে কে আছে কে নাই। আচ্ছা, তারপর দেখো, আর সবাই অজানা অস্পষ্ট, স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো দিতেছে, আলো ধরিয়া এই পৃথিবীটাকে যে কত অচেনা, এবং যাহা চারদিকে তাহা যে কতই বহু দূরে, তাহাই দেখাইয়া দিতেছিল। স্টেশন যে ইয়াগুলা থাকে, আলো দেয়। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স, জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে, বাক্স টাক্স হচ্ছে অগোছালো। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে এবং না থাকার মাঝখানে কেমন এরকম হইয়া পড়িয়াছে। আচ্ছা, এই জায়গা হচ্ছে ওরা হচ্ছে গিয়া তীর্থে যাচ্ছে, এবং দায়িত্ব হচ্ছে গিয়া ছিল ইয়ার উপর, কারণ মামা হচ্ছে যে নাই, মামা হচ্ছে আরেক যায়, আর মামা হচ্ছে গিয়া হাবলার পুল হচ্ছে গিয়া পার হন না। তো এখন তারা, সে হচ্ছে গিয়ে স্টেশনে যাচ্ছে, তো স্টেশনে গিয়ে কোনো কিছুই চিনতেছে না, কোনো কিছুই চিনতেছে না, স্টেশনে গিয়ে কোনো কিছুই চিনতেছে না, না চিনে সে হচ্ছে জাস্ট আকাশের তারাগুলো চিনতেছে। এরপর দেখো, এই জায়গায় হচ্ছে তার লাইফের হচ্ছে বড় সড়ো একটা কাহিনী হয়ে যায়। এমন সময় অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। কে যেন বলে উঠছে, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে।
মনে হইলো যেন গান শুনিলাম, বলতে এত কথা এত সুন্দর, ভাল লাগলো। বাঙালি মেয়ের গলার বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলেন। তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায় না, সম্পূর্ণ বুঝিতে পারা যায়, কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা পড়িয়া শ্রেণীভুক্ত করা যাবে না। অর্থাৎ এই যে শিগগিরই চলে আয়, এই জায়গায় জায়গা খালি আছে, তো এইটা জাস্ট মেয়ের কাতারে ফেলা যায় না, এটা হচ্ছে পরি টাইপের কিছু, এই টাইপের একটা কিছু বোঝাতে চাইছে। এ কেবল মানুষের গলা, শুনিলেই মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। বলতে এটা কি মানুষের গলা আদৌ? এটা শুনলেই হচ্ছে গিয়া মনে হচ্ছে যে এটা আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাইরে মুখ বাড়াইলাম, অর্থাৎ হচ্ছে গিয়া ট্রেনে খুলে দেখতেছে, কিছুই দেখলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। হ্যাঁ, গার্ড হচ্ছে গিয়া সিগন্যাল দিয়ে দিল। গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয় রূপ দেখিতে লাগিলাম। সে যেন এক তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পাওয়া যায় না। ওগো সুর, বলতে সে হচ্ছে কি সুরের প্রেমে পড়ে গেছে, এক কথায় অচেনা কণ্ঠের সুর। এক নিমেষে তুমি চিরপরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ। বলতে তোমার সুর শুনে আমার মনে হচ্ছে যে তুমি আমার চিরচেনা, অনেক চেনা। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও ডলে নাই, অপরিমের কমলতা এতটুকু দাগ পড়ে নাই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে সে হচ্ছে গিয়া একটা মেয়ের বয়স শুনতে পারছে, এবং এই জায়গায় এই বয়সটা দিয়ে তার হচ্ছে গিয়া খুব বেশি ভালো লাগছে, মনে হচ্ছে যে এই বয়সটা হচ্ছে গিয়া চিরচেনা, এই বয়সটা হচ্ছে গিয়া চিরচেনা একটা বয়স, এই বয়সটা হচ্ছে গিয়া চিরচেনা। ওকে, এরপর দেখো রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল সে কি নামিয়া গেছে। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে গিয়া ওই বয়সটার কথা, ওই মেয়েটার কথা ভাবতেছে। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হইবে। তো গাড়ি বদলের মানে হচ্ছে গিয়া, আগে মনে করো এখন আমরা যদি সিলেট টু ঢাকা যাই, তো ডিরেক্টলি এক ট্রেনে যাওয়া যায়, বাট আগে হচ্ছে গিয়ে স্টেশন চেঞ্জ করতে হইতো এক ট্রেনে। বলতে এক কথা বলি, আমি হচ্ছে ইয়াতে গত বছর আগের বছর ইয়াতে গেছিলাম, কক্সবাজার গেছিলাম। তো আমি সিলেট টু ঢাকা গেছি, ঢাকা টু কক্সবাজার গেছি, কারণ সিলেট টু কক্সবাজার কোনো ট্রেন নাই। তো এই যে গাড়ি বদল করছে, এইটাই। স্টেশনে গাড়ি বদল করতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আসা ছিল, ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছে। ফার্স্ট ক্লাস টিকিট কি, যে ট্রেনে হচ্ছে গিয়া এসি বগিগুলার কথা বলতেছে। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালি, বলতে সাহেবদের হচ্ছে গিয়া চাকর, সাহেব কারা, ইংরেজরা, ইংরেজদের চাকরের দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছেন। কোন এক ফৌজের বলতে হচ্ছে গিয়া বড় জেনারেল, আর্মির বড় জেনারেল সাহেব ভ্রমণে বাইর হইয়াছে। 2-3 মিনিট পরে গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইব, অর্থাৎ যেহেতু এরা বড় বড় মানুষ চলে আসছে, তাহলে হচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট আজকে আর পাওয়া যাবে না। মাকে লইয়া কোনো গাড়িতে উঠি, সে এক ভীষণ ভাবনায় পড়িলাম, ভীষণ ভাবনা করলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে অর্থাৎ দরজায় দরজা উকি মারিয়া বেড়াইতে লাগিলাম, দেখতে লাগলাম কোন জায়গায় খালি। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটা মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন, আসুন না, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। অর্থাৎ ওই মেয়ে সবাইকে হচ্ছে গিয়া বলতেছে, শুধু রাত্রেও বললো যে জায়গা আছে, জায়গা আছে, শিগগিরই আয়। এখনো বলতেছে যে আপনারা আমাদের গাড়িতে আসুন না, জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া। জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতে অক্ষম দুনিয়ায় নাই। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে গিয়া নিজেই বলতেছে আমার মতো অক্ষম দুনিয়া নেই। আমি সাথে সাথে হচ্ছে গিয়া দেখলাম ওই মেয়েটাই, এবং আমি হচ্ছে আর দেরি করলাম না, সবকিছু নিয়ে হচ্ছে গিয়া উঠে বসে পড়লাম।
সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতে গাইতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। অর্থাৎ আমি হচ্ছে আর বেশি কিছু করতে পারলাম না, সেই মেয়েটাই হচ্ছে গিয়ে সবকিছু টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা, অর্থাৎ একটা ক্যামেরা তার হচ্ছে গিয়ে স্টেশনেই ফেলে আসতে। তারপরে কি লিখিব জানি না। আমার মনের একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজন একসাথে করিতে ইচ্ছা করে না। বলতে তার সাথে কথা বলতে হবে, এখন কি বলবো, কি কোন জায়গায় শেষ করবো, এগুলা হচ্ছে গিয়া ইয়া করতে ভাল লাগতেছে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখন তাহাকে সুর বলি নাই, সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাইলাম, দেখলাম তার চোখে পলক পড়িতেছে না, মাও হচ্ছে মেয়েটির দিকে তাকাই আছে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইতে দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যে সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। ঠিক আছে, এই জায়গায় বলছে যে জরিমা মানে হচ্ছে গিয়া ওই যে অলংকার টাইপের কোনো কিছু নাই, বাট এর পরেও হচ্ছে এর শরীরে দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব সবকিছুই হচ্ছে গিয়া ছিল, বাট অলংকার ছিল না কোনো, এরপর সুন্দর লাগতেছিল, এইটাই হচ্ছে গিয়ে বুঝাচ্ছে। আমি দেখতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, এমন কি সে যে কি রঙের কাপড় কেমন পরছে তাও হচ্ছে আমি বলতে পারবো না। একটা আছে না এক্সাইটমেন্ট থাকলে তুমি মনে করো যে তোমাকে যদি ডাকাত ধরে তুমি বলতে পারবা ডাকাত কিরকম ছিল। সো সেম একটা মেয়ের ক্ষেত্রে বা একটা ছেলের ক্ষেত্রে যখন হচ্ছে গিয়া কারো সামনে গেলে হচ্ছে একটু নার্ভাস লাগে, তখন হচ্ছে আসলে বলা যায় না যে সে কিরকম ছিল, জাস্ট একটু হচ্ছে ইমাজিনেশন করা যায় যে এই টাইপের হচ্ছে হয়তো ছিল, স্বপ্নের মতো হয়ে যায়, ঠিক করিয়া বলতে পারবো না। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। এইটা হচ্ছে কি অলংকার, বলতে তার বেশে ভূষায় কিছুই ছিল না, তার বেশে ভূষায় হচ্ছে গিয়ে কিছুই ছিল না, বলতে স্বর্ণ টর্ণ কোনো কিছু ছিল না, এই জায়গায় হচ্ছে স্বর্ণ টর্ণ কোনো কিছু ছিল না যেটা হচ্ছে গিয়ে আলাদাভাবে তাকে হাইলাইট করবে, সে হচ্ছে এমনি সুন্দর ছিল। সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো, রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো, ওই যে পুষ্প মঞ্জুরি ধানের হচ্ছে গিয়া ওইটার মতো সরল বিন্দুটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে একবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। অর্থাৎ রজনীগন্ধার গাছগুলা যেরকম মঞ্জুরি গুলা যেরকম হাইলাইট করে না, বা যেরকম করে অনেকগুলা দেখার মধ্যে দেখবা মঞ্জুরি গুলা হচ্ছে গিয়া হাইলাইট করে ফুলটাকে বা গাছটাকে, তো ওইটা হচ্ছে অনেক মানুষের ভিড়ে তাকে হচ্ছে গিয়া সুন্দরভাবে হাইলাইটেড দেখা যাচ্ছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথা আর অন্ত ছিল না, বলতে খুব বেশি কথা বলতেছে তারা। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিলাম, আমি হাতে বই নিয়ে হচ্ছে গিয়া ভাব ধরতেছি যে আমি বই পড়তেছি, বাট তাদের দিকে আমি কান পাতিয়া রইলাম, তারা কি বলে কি শুনতেছে। যেটুকু আসতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষের কথা, অর্থাৎ বাচ্চা মার্কা কথাবার্তা আর কি। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না, অর্থাৎ তার কথাবার্তা শুনে এইরকম বলা যায় যে আমার ফোন অফ হয়ে যায়, চার্জ কতটুকু। তোমরা আল্লাহর বান্দা শুরু থেকে যারা ছিল এখনো ছিল, আল্লাহ তোমাদেরকে হচ্ছে হেদায়েত দান করুক, আরো বেশি বেশি করে হচ্ছে গিয়া এরকম মনোযোগ দিয়ে ক্লাস করলে তো এই চিঠিতে গোল্ডেন নিয়ে আসবা। তো তাহার বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না ছোটদের সঙ্গে, সে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না, ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। অর্থাৎ তাদের মধ্যে বয়সের তফাৎ ঠিকই ছিল, বাট কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে বয়সের কোনো তফাৎ ছিল না, ছোট মানুষের সাথে সে ছোট মানুষ টাইপের কথাবার্তা শুরু করে দিয়েছে। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এ গল্প নিশ্চয়ই তার 20-25 বার শুনিয়েছে, অর্থাৎ একটা গল্পের জন্য তারা কল্যাণীর কাছে করছিল, তো ওই গল্পটাই হচ্ছে গিয়া তারা হচ্ছে গিয়ে 20-25 বার ওই মেয়ের কাছ থেকে শুনে ফেলছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে সোনা হইয়া ওঠে, অর্থাৎ তার কণ্ঠে সব কিছুই যেন শোনার মতো লাগে, অনেক ভাল লাগে, এইটাই হচ্ছে গিয়া আমি বুঝলাম যে এজন্যই তারা চাচ্ছে। মেয়েটির সমস্ত শরীর মন যে একবারেই
প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। ঠিক আছে, তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকেই শোনে। অর্থাৎ তার কাছ থেকে যখন বারবার একই জিনিস শুনে, তাদের কাছে, মেয়েদের কাছে যেমন, ছোট মেয়েদের কাছে যেমন হচ্ছে কি একটু অন্যরকম মনে হয়, যে নতুন কিছু শুনতেছে ওইটা মনে হয়। ঠিক আছে, তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝারিয়া পড়ে, তার সেই উদ্ভাসিত প্রাণ সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। অর্থাৎ আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, ওই তরুণী অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশন, আচ্ছা, তার যে হচ্ছে বলতে এক কথায় সে বলতেছে তার যে উদ্ভাসিত প্রাণ, এই জায়গা থেকে বুঝাই দিয়েছে তার কারণে হচ্ছে ওই দিনই হচ্ছে যে কিরকম যেন পরিবেশটা অন্যরকম লাগছিল। তো এইটা পরে স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কল হাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগলো। অর্থাৎ এই যে আমি হচ্ছে একটা মেয়ে মানুষ, আমি হচ্ছে একটু বলতে এতগুলো মানুষের সামনে একটু ছেলেদের মতো চানাবুট খাচ্ছি, তো এটা হচ্ছে গিয়া সে হচ্ছে গিয়া আর করলো না, মেয়েটা খাইতে লাগলো, তারা খেতে লাগলো। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাহিয়া লইতে পারিলাম না। অর্থাৎ সে যাচ্ছিল কথা বলার জন্য, বলবে যে একটু চানা দাও, হ্যাঁ, একটা মেয়ে সে বললো একটু চানা মুঠ দাও, আরে একটু দাও না, বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। সে যে হচ্ছে লোভী এটা হচ্ছে কি আর বললো না, স্বীকার করলো না, বাট সে তো কথা বলার লোভী। ওকে, মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিলেন। আমি গাইতে, আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাকে বিহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। এই জায়গায় তার মায়ের হচ্ছে বিষয়টা তেমন একটা ভাল লাগে নাই, কি একটা মেয়ে মানুষ এরকম থাকে নাকি, এই সবার সামনে চানা বুট খেচ্ছে। তো এরপর হচ্ছে গিয়া সে হচ্ছে গিয়া গাইতে পুরুষ মানুষ, তার সামনেও কোনো সংকোচ করে নাই। তো এটা হচ্ছে তারা একটু নেগেটিভলি নিছে, বিষয়টা একটু নেগেটিভলি নিছে চানাবুট খাওয়াটা। তার মনে হইলে এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই, মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না, পুরুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। তার মা হচ্ছে গিয়া অন্যরকম, যে সবার সাথে ছেলে মানুষ থেকে একটু হচ্ছে গিয়ে দূরে থাকে। এই মেয়ের পরিচয় লইতে তার খুব ইচ্ছা করিল, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়ে উঠিতে পারিতে ছিলেন না। অর্থাৎ তার মাও ছিল যে এই মেয়েটা কে, এই টাইপের হচ্ছে একটু হাইলাইটেড। তো তার মা হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে একটা বলছে যে তার মা হচ্ছে গিয়া ছিল ওই যে একটু মেয়ের প্রতি হচ্ছে গিয়া বিরক্ত ছিল, বাট আবার কোনো কিছু বলতে পারতেছিল না, কারণ ওই যে মেয়েটা হচ্ছে তাদের ব্যাগটেক নিয়ে ট্রেনে হচ্ছে গিয়ে উঠাইছে। তো এই বিষয়টা এমন সময় একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেব একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে, গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা কুড়িয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। অর্থাৎ সেই জেনারেল আর্মি এসে হচ্ছে গিয়ে বলতেছে যে তারা হচ্ছে গিয়ে গাড়িতে উঠতে যাচ্ছে, বাট গাড়িতে হচ্ছে গিয়ে জায়গা নেই। মাশাআল্লাহ, শেষ পর্যায়ে চলে আসছে নাকি। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট, ঠিক আছে, রেলওয়ের একজন কর্মকর্তা এসে দুইটা টিকিট দুই ব্রেঞ্চের শিওরের কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিলেন, অর্থাৎ কাকে বলতেছে, অনুপমকে বলতেছে, এই গাড়ির দুই ব্রেঞ্চ আগে থেকে দুই সাহেব রিজার্ভ করে আছে, আপনাদিগকে অন্য গাড়িতে যেতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াই উঠিলাম, বলতে আরে এখন যদি হচ্ছে একজন অফিসার হচ্ছে গিয়া আমাদেরকে বলেন যে করছে, আপনারা নেমে যান, এই জায়গা হচ্ছে সিটগুলো আগে বুকিং ছিল, একজন ম্যাজিস্ট্রেট যদি বলে ট্রেনে, আমরা অবশ্যই নেমে যাব। তো আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইলাম। মেয়েটি হিন্দিতে বলিল, যেহেতু তারা ইন্ডিয়ার ছিল, কলকাতার, তো বাংলাও বলতো হিন্দিতে বলতো, না আমরা গাড়ি ছাড়িব না। অর্থাৎ মেয়ে বলতেছে না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিংসতার কোন লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিয়া সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত। ঠিক আছে, দেখো, সে নামিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল।
সেই স্টেশন মাস্টারকে হচ্ছে ডেকে আনতেছে এবং এইটা বলতে চাচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে গাড়ি ছাড়িব না। সে আসি আমাকে বলিল, আমরা দুঃখিত কিন্তু। শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। অর্থাৎ ছেলেরা হচ্ছে গিয়ে চলে যেতে যাচ্ছে, কুলিও ডাক দিয়ে দিচ্ছে, বাট মেয়ে বলতেছে কিভাবে অগ্নি বর্ষণ করে, অর্থাৎ চোখ বড় বড় করে বলতেছে আপনি যাইতে পারবেন না, বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টার, সে দ্বারের কাছে বলতো দরজার কাছে দাঁড়াই স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা ছিল না, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা ছিল না, এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখার টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিলেন, অর্থাৎ টিকিট ছুড়ে ফেলে দিছে। ইতিমধ্যে আবদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে যে তার আসবাব উঠাইবার জন্য আবদালিকে প্রথমেই, আবদালি মানে চাকর, হ্যাঁ সাহেবদের চাকর, ইংরেজদের চাকর থাকতো আগে, তাদের চলাফেরা হচ্ছে চাকর থাকতো, প্রথমে ইশারা করিয়াছিলেন। তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিয়া এবং তাহাকে আড়াল লইয়া গিয়া কি কথা হইল জানি না। অর্থাৎ ওই যে আবদালিব সাহেব কি করছে, উনি হচ্ছেন দেখতেছেন যে একটু সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো উনি হচ্ছে গিয়ে পার্সোনাল নিয়ে জিজ্ঞেস করতেছে বা এই টাইপের যে কি কথা হইলো জানি না। দলবল লইয়া আবার এক পত্তন চানামুট জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আরেকটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া, অর্থাৎ তারা হচ্ছে গিয়ে চলে গেছেন, আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল। আমি আর লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। সে হচ্ছে গিয়ে কিছুটা লজ্জায় ইয়া করছে। তো তারপর দেখো যে কানপুর রেস্টুরেন্টে এসে গাড়ি থামিল। কোথায় গাড়ি থামছে? কানপুর। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য স্টোরি। এই গল্পে সব থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এইটার মধ্যে হচ্ছে গিয়ে এইটা একটা। কানপুর রেস্টুরেন্টে এসে গাড়ি থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। তো একজন চাকর এসে তাদেরকে নামানোর চেষ্টা করতেছে। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? তোমার নাম কি মা? মেয়েটি বলো, আমার নাম কল্যাণী। এই কল্যাণী শুনে তারা হচ্ছে হতভম্ব হয়ে গেছেন। এই কল্যাণী সেই কল্যাণী নাকি যাদের সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছিল? শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। ঠিক আছে, তো যার জন্য এত ওয়েট করতেছিল তাকেই হচ্ছে গিয়ে তারা দেখে ফেললো। ঠিক আছে, যেহেতু মা আগে দেখছিল, তেমন একটা চেহারা মনে নাই, মেবি মাও দেখে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে দেখি তা তো হচ্ছে গিয়ে দেখে নাই। তো তারা কি বললেন যে তার নাম শম্ভুনাথ সেন, তারা হচ্ছে গিয়া তিনি হচ্ছে এই জায়গায় ডাক্তার। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া, বলতে মায়ের আদেশ হচ্ছে গিয়া ঠেলে দিয়ে বা ফেলে দিয়ে তারপরে আমি কানপুর আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। কে? অনুপম। সবকিছু বাদ দিয়ে চলে আসছে। তারপর হাত জোর করিয়াছি, মাথা হেড করিয়াছি, সব্যনাথ বাবুর হৃদয় গলিয়াছি, কিন্তু কল্যাণী বলে আমি বিবাহ করিব না। ঠিক আছে, সবকিছু বাদ দিয়ে আমি চলে আসলাম। আমি হচ্ছে গিয়া চলে আসলাম কানপুরে। কানপুরে এসে এই মেয়েকে আমার বিয়ে করতে হবে। তো সব হচ্ছে গিয়া রিকোয়েস্ট করার পর সব্যনাথ বাবুর হচ্ছে গিয়া হৃদয় গলছে, কিন্তু কল্যাণী বলে আমি বিয়ে করব না। আমি জিজ্ঞেস করিলাম কেন? সে বলিল মাতৃ আজ্ঞা, বলতে মায়ের শপথ নিয়েছি, মায়ের নির্দেশ। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? মাতৃ আজ্ঞা মানে হচ্ছে গিয়া মায়ের নির্দেশ। তো কি সর্বনাশ, এ পক্ষে মাতুল আছে নাকি? মাতুল মানে হচ্ছে গিয়া মামা। তো এই ফ্যামিলিতেও কি আমার মামা টাইপের আরেকটা মানুষ আছে নাকি? ঠিক আছে, এইটা বলতে চাচ্ছেন যে কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপর বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, অর্থাৎ নারী শিক্ষা হচ্ছে গিয়া গ্রহণ করছে। কিন্তু আমি আশা চাইতে পাইলাম না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাসি আমি সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, জায়গা আছে, সে আমার চিরজীবনের গানের দোয়া হইয়া রহিল। ঠিক আছে, তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুল ছাড়িয়াছি, বলতে মামাকে বাদ দিয়ে দিছেন। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই,
বলতে আমি যা যা করছি, আমি যদি এক ছেলে না হইতাম তাহলে মাই আমাকে ছেড়ে দিত। এই জায়গায় দেখো, কিন্তু আশা চাইতে পারলাম না, এই সুরটি যেন আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। সে যেন কোন ওপারের বাসী আমার সংসারে বাহির হইতে আসিল, সমস্ত সংসারে বাহিরে ডাক দিল। আর সেই যে বলতে এই আশাটা হচ্ছে আমি এখনো ছাড়তে পারি না, যে কল্যাণী, এই কল্যাণীর একটা জিনিস স্মৃতি আমার মনে রয়ে গেল। আবার সব সময় হচ্ছে গিয়া, আর সেই যে রাত্রের অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল যে জায়গা আছে, জায়গা আছে, এই যে একটা বলছিল না কল্যাণী, তো ওইটা সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হইয়া রইল, গানের ধোয়া, গানের ধোয়া হইয়া রইল বলতে গানের মতো হচ্ছে গিয়ে ধোয়া হইয়া রইল। তখন আমার বয়স ছিল 23, ওই যে স্টেশনে যখন কাহিনী করছিল 23, এখন হইয়াছে 27, বলতে 4 বছর পর সে হচ্ছে গিয়ে এই ঘটনাটা বর্ণনা করছে। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুল ছাড়িয়াছি। এখনো আশা ছাড়ি নাই যে কল্যাণীকে একদিন পাবো, কিন্তু মাতুল ছাড়িয়াছি, মামাকে ছেড়ে দিছে। এই বেইবের মামা আমার লাগবে না, আমার লাইফ ফেল করে বলছে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারে নাই। আমি যা কার্যক্রম করছি মা আমাকে ছেড়ে দিত, কিন্তু এক ছেলে, এজন্য হচ্ছে গিয়া মা হচ্ছে গিয়া কিছুটা কনসিডার করে নিতে। তোমরা মনে করতেছো আমি বিবাহের আশা করি না? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়। তাই বছরের পর বছর যায় আমি এইখানেই আছি, দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি অপরিচিতা। আচ্ছা দেখো, তোমরা মনে করতেছো আমি বিবাহ করি, বিবাহ আশা করি না? আমি বিবাহ আশা করি না। আমার মনে সেই কেবল এক রাত্রের অজানা কণ্ঠের মধুর সুরের আশা, ওই যে জায়গা আছে, জায়গা আছে। এই যে একটা মেয়ে হচ্ছে তাকে কতটুকু হচ্ছে গিয়া হিরো টাইপের, হিরোইন টাইপের হয়ে গেছে তার কাছে এক রাত্রে, ওই জিনিসটাই সে হচ্ছে গিয়া বারবারই হচ্ছে গিয়া পাবে। সে হচ্ছে গিয়া জায়গা আছে, জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়। তাই বছরের পর বছর যায় আমি এইখানেই আছি, অর্থাৎ আমি হচ্ছে এই পজিশনে আছি, বিয়ে করতেছি না। দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি অপরিচিতা। তোমার মনের পরিচয় আর শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। অর্থাৎ শেষমেশ হচ্ছে সে এই বিষয়টাই বোঝাতে যাচ্ছেন যে আমি হচ্ছে এত কিছুর পরেও আমি হচ্ছে অপরিচিতাকে পেলাম না, বাট মাতুলকে আমি ছেড়ে দিছি, মামাকে আমি ছেড়ে দিছি। তো সব মাতুলকে আমি ছেড়ে দিছি, মামাকে আমি ছেড়ে দিছি। আমার মা হচ্ছে, আমি এক ছেলে দেখে আমি আমাকে হচ্ছে গিয়ে ছাড়েন নাই, আদারওয়াইজ হচ্ছে আমি যা কার্যক্রম করছি সব কিছুতে আমাকে ছেড়ে দিতেন, এবং আমি হচ্ছে গিয়া ওই কণ্ঠে এখনো হচ্ছে গিয়া মগ্ন থাকে, এবং ওইগুলাই কল্পনা করি যে জায়গা আছে। বুঝতে পারছো কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, এইটা হচ্ছে একটু বলো। 26 মিনিট আগে কমেন্ট করছিলাম, আজকে মেবি লম্বা ক্লাস করে নিয়েছি। এতটুকু ক্লিয়ার কিনা? আমার ব্যাটারি লো মোডে চলে আসছে। বলো 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 বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? আহা, কি যে একটা শান্তি লাগতেছে, গল্পটা শেষ করে ফেলছি। আরে পাগলারা, ক্লাস নেওয়া কি কঠিন। মানুষ বলে কি ভাইয়া অনলাইনে ক্লাস করা কত টাকা কামান, এই দুঃখ যদি কেউ বুঝতো, কেউ অনলাইনে আছে ওরা ক্লাস করে, কত ঝামেলা, কত ঝামেলা বুঝছো। অফলাইনে হইলে অনেক সুবিধা, বাট অনলাইনে হইলে ঝামেলা। সব কিছুর পর আমাদের লাইফটা হচ্ছে এমন, মনে করো যে আমরা হচ্ছে জীবনে যেটা পাই ওইটা হচ্ছে কি আসলে মূল্যায়ন করতে পারি না। জীবনে যেটা পাই ওইটা হচ্ছে কি মূল্যায়ন করতে পারি না। ফাহিম হোসেন বুঝছি, ফাহিম তো ভর্তি হয়ে গেছে তাই না? অল সাবজেক্টের কোর্সে নিলে ফাহিম ভর্তি হয়ে গেছে, আরো কে কে যেন ভর্তি হয়েছে, তারা বাকি ছিল তোমরা হচ্ছে ভর্তি হয়েছে। হ্যাঁ, আমাদের হচ্ছে কোর্সের ইয়াদ যে ওইটা হচ্ছে। আর যদি টাকা টুকার ঝামেলা থাকে তোমরা হচ্ছে আমাকে ইয়া করে নিও, বুক করে রাখো আসন, যাতে হচ্ছে নির্দিষ্ট তারিখে হচ্ছে গিয়া তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ক্লিয়ার? ক্লাসটা বুঝছো কিনা? ক্লাসটা বুঝছো কিনা? বুঝছো কিনা? বুঝছো কিনা? লম্বা ক্লাস হয়ে গেছে। কত সময় হয়েছে ক্লাসে? বাহ,
আমি হচ্ছে আজকে 1.5 ঘন্টা ক্লাস করে ফেলছি, আনবিলিভেবল। বুঝতে পারছো কিনা? ওকে, বুঝতে পারছো কিনা? ওকে, শোনা যাচ্ছে তাই না? তো আমাদের হচ্ছে সবকিছু বলে ফেলছি। আমাদের হচ্ছে আর বাংলা প্রথমের ক্লাস হবে না। আমাদের আগামী ইয়াতে হচ্ছে গিয়ে এক্সাম হবে। এই এক্সামের পরে হচ্ছে গিয়া পরবর্তী ক্লাস আপডেট তোমরা পেয়ে যাবা। আর আমরা হচ্ছে ইয়ার ক্লাস শুরু করে দিব। সো যারা যারা ভর্তি হওয়া নাই তোমরা হচ্ছে এই দিকে যোগাযোগ করে জলদি ভর্তি হয়ে যেতে পারো। ইবিআই ব্যাচের কোর্স ফি হচ্ছে গিয়ে বেড়ে গেছে। আর ইবিআই ব্যাচের কোর্স ফি হচ্ছে গিয়ে বেড়ে গেছে। আর ইয়াতে যেটা ছিল ওইটা। আজকে যারা ভর্তি হবা তোমরা হচ্ছে আমাকে মেসেজ দিয়ে রাখো, বা আজকে যারা বুকিং করবা তোমাদের জন্য হচ্ছে গিয়া 1850 টাকা আমি হচ্ছে গিয়া রাখবো শুধুমাত্র আজকের জন্য। সম্পূর্ণ ফার্স্ট ইয়ার, সম্পূর্ণ ফার্স্ট ইয়ার। 0772123 এই নাম্বারে মেসেজ দিও। মেসেজ দিয়ে তারপর হচ্ছে ইয়া করো, দীপা লগসমি না লাশমি, আচ্ছা যাই হোক, এমসিকিউ এক্সাম হবে কিনা জিজ্ঞেস করছো দীপা। এমসিকিউ এক্সাম হবে কিনা আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে এমসিকিউ হচ্ছে গিয়া পড়াবো না, সিকিউ হচ্ছে গিয়া এই গল্পের ক্ষেত্রে পড়াবো না। এই সিকিউ এমসিকিউ ছাড়া তোমরা এই গল্পের রেসপন্স করবা, এই গল্পের সিকিউ এমসিকিউ ছাড়া রেসপন্স করবা। কারণ যে মানুষ একবার হচ্ছে গিয়া মেইন বই পড়ে তার লাইফে কোনো কিছুই লাগে না। এই মেইন বইয়ের মধ্যে একটা সিঙ্গেল শব্দ অর্থ যেন তোমার ঝামেলা না হয়, এই জন্য আমি মেইন বই পড়াইছি। অ্যাটলিস্ট এখন তোমার উপর, তুমি হচ্ছে যদি ভালো করে তুমি আজকে হোয়াট এভার তুমি এমসিকিউ দেখো, এসকিউ দেখো, সিকিউ দেখো, একটা সিঙ্গেল পয়েন্টে তুমি আটকাবে না। যদি তুমি গত 2টা ক্লাস করো, গত ক্লাস ছিল 1 ঘন্টার, এই ক্লাস ছিল 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে যা যা পড়াইছি এইটাই হচ্ছে প্রচুর 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 ভাই। এটা হচ্ছে আসলে কন্টিনিউ করা যায় না এইটা, এই টাইপের টিচাররা যে দেখো যে ম্যাক্সিমাম টিচার এরকম পড়ান না, কারণ এটা তো হচ্ছে গিয়ে লস, আলটিমেটলি লস। আমি যদি এসে তোমাকে বলতাম যে এই দেখো অপরিচিতা গল্পে এই 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 ক্যারেক্টার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মূল ভাব হচ্ছে এটা, আর হচ্ছে এই 5টা সিকিউ সলভ করলে সব শেষ, এইটা হচ্ছে এনাফ হয়ে যেত। বাট এইগুলা হচ্ছে পড়াচ্ছি যাতে এইচএসসি লাইফের শুরু থেকে যেন হচ্ছে কি একটা ঝামেলা না থাকে, এবং এটা হচ্ছে তুমি কন্টিনিউ করতে পারো। সিকিউ কোয়েশ্চেন এক্সাম হবে না নোহা, বুঝলা? এটা হচ্ছে কি সিকিউ হবে না। সো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। 1850 টাকা আজকে কিন্তু কোর্সের অফার থাকবে। যারা যারা ভর্তি হবা বা আজকে ভর্তি না হতে পারলে আজকে প্রি বুক করে রাখো। প্রি বুকিং এর জন্য টাকা লাগবে না, জাস্ট মেসেজ দিয়ে নির্দিষ্ট ডেট ফিক্স করে রাখো, এইটাই ভর্তি হবো। ভর্তি হয়ে তারপর হচ্ছে গিয়া ক্লাস শুরু করো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।